রাষ্ট্রপ্রতিনিধি যারা সরকারে আছেন তারাও বিএনপির সঙ্গে মিলে একটা জোটের দিকে যেতে পারেন? বিএনপির সাথে আমাদের যে সম্পর্ক খারাপ বা ধরেন যে আমাদের সম্পর্ক একবারে নেতিবাচক না এমন না, কিন্তু বিএনপির সাথে আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করছি, যুগপৎ আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, এমনকি করে জোট মহাজোট এরকম নানান ঘটনা ঘটে। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে কোনো দলেই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সেটা আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু জোটবদ্ধভাবেই বিগত প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইভেন যে 3টি নির্বাচন ভোটারবিহীন বা বিনা ভোটের নির্বাচন আমরা বলে থাকি, এই নির্বাচনগুলোতেও আওয়ামী লীগ বা তাদের জোট সঙ্গে যারা ছিল ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী দোসর, তারাও কিন্তু আসলে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর যে কার্যক্রম অ্যাক্টিভিটিটা আসলে জোটকে কেন্দ্র করে বা জোট কেন্দ্রিকই একটা রাজনৈতিক চিন্তা সবসময় অতীতে ছিল, এখনও আছে, এটা হয়তো ভবিষ্যতেও চলমান থাকবে। তো যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারেই সন্নিকটে, বলা যায় ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তো আশা রাখি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জোট মহাজোট বা এরকম একটা আলোচনা রাজনীতির মাঠে ব্যাপকভাবে চলমান। বিশেষ করে আপনি দেখবেন যে বিএনপি কেন্দ্রিক একটা জোট বা একটা বলয় ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে, আবার আরেকটা বলয় জামাত কেন্দ্রিক তৈরি হয়েছে, জামাতকে সেন্টার করে, যে জামাতের সম্ভাবনা বা তাদের মাইন্ডেড যারা রয়েছে তারা ইতিমধ্যে জামাতকে নিয়ে বা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। জামাত এবং বিএনপির যে বলয় বা যে ব্লক, এই ব্লকে এখনো প্রবেশ করে নাই বা ঢুকে নাই আনুষ্ঠানিকভাবে এরকম যে দলগুলো আছে, যেমন গণ অধিকার পরিষদ, আমরা এখনো কোনো বলয়ে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করি নাই। এনসিপি আছে, এবি পার্টি আর অন্যান্য যে দলগুলো, এই দলগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা আলোচনা ছিল যে আমরা আসলে তৃতীয় যে শক্তি বা থার্ড যে ফোর্স বা এরকম একটা বলয় তৈরি করতে পারি কিনা, বা বিএনপি জামাতের বাইরে। যেমন এর আগে আপনি দেখবেন অতীতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো সেন্টার ছিল, আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি বলয়, বিএনপি নেতৃত্বাধীন আরেকটি বলয়। এর বাইরে তখন থেকে কিন্তু জনগণের মধ্যে একটা প্রত্যাশা, একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দুই ব্লকের বাইরে, দুই সেন্টারের বাইরে, দুইটি বৃত্তের বাইরে নতুন কোনো বৃত্ত যদি আসে জনগণ তাদেরকে গ্রহণ করবে। তো সেই সম্ভাবনা অতীতে কেউ ফিল আপ করতে পারে না। ইভেন আজকের যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু 2007 সালে এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন, বাট তিনি তখন সফল হতে পারেন নাই। তা আমরা মনে করি যে সম্ভাবনা কিছুটা ক্ষীণ হলেও একবারে সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা আমরা মনে করি না। সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তারই সুবাদে আমরা আমাদের কিছুদিন আগেও আমরা 9টা পার্টি, আমরা গণ অধিকার, এনসিপি, এবি পার্টি সহ ওই গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকটা পার্টি মিলে আমরা কিন্তু ধারাবাহিক আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের দিকে এগোতে পারি কিনা। তবে এখানে আমাদের প্রত্যেকটা দলের যেটা কমন বক্তব্য এবং গণ অধিকারের যেটা একবার স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক মানে আসন ভাগাভাগির কোনো জোট আমরা করতে চাই না। আমাদের জোটটা হবে একই সাথে আসন বিন্যাস প্লাস আগামীর যে নতুন বাংলাদেশ, জনগণের যে প্রত্যাশিত বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণের মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে, চিন্তাটা থাকতে হবে, জুলাই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে। যদি আমরা মনে করে থাকি যে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার বা ক্ষমতা কেন্দ্রিক জোট, আমরা আসলে এটাতে যেতে চাই না। আমরা একই সাথে ক্ষমতার চেয়ারে বসতে চাই, প্লাস ক্ষমতায় গিয়ে যে 1400 শহীদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তাদের যে আত্মত্যাগ, তাদের যে চেতনা, স্পিরিট, এটাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই দুটোর সমন্বয় যখন হবে তখন আসলে এটা আমরা বাস্তবায়ন করতে। কিন্তু রাজনীতির মাঠে শোনা যাচ্ছিল আপনারা বিএনপির সাথে জোটে যাচ্ছেন, যেহেতু আরেকটা প্রমাণ হলো আপনি যদি আপনি বলি আপনি ঠাকুরগাঁয় 2 আসনে, নুরুল হক নূর মিরপুর যদি বলি পটুয়াখালী 3 আসনে, রাশেদ খান ঝিনাইদহ 2 আসনে বিএনপির প্রার্থী এখনো দেওয়া হয়নি। সবাই ধারণা করে নিয়েছে আপনার বিএনপির সাথে জোটে আছে, কিন্তু আমি যখন নতুন জোটের কথা বললাম তখন আপনার ঠোঁটে মিষ্টি হাসির ইঙ্গিত দেখেছি যে নতুন জোট হচ্ছে। আমি আপনাকে বলে রাখি, আমি শুরুতেই বলেছি এখন পর্যন্ত কারো সাথে আমাদের কনক্রিট কোনো আলোচনা হয় নাই। সেটা না বিএনপি, না জামাত, না আমরা যে নতুন একটা জোট গঠনের যে আলোচনা ইতিমধ্যে আপনি নিয়ে আসছেন, এদের সাথেও এখন কিন্তু পরিষ্কার আলোচনা হয় নাই। আমি যেটা বললাম যে জোটবদ্ধভাবে আমরা তখনই হব যখন আমাদের মধ্যে বিএনপি তো আপনাদের প্রার্থী দেয় নাই। তো আপনাদের সেটা ঠিক আছে, বিএনপি কেন দেয় না এটা তো বিএনপি ভালো বলতে পারবে, এটা তো আসলে আমি জানি না। স্বীকার করতে সমস্যা কি আপনাদের? বিএনপির সাথে জোট হয়েছে, স্বীকার করতে সমস্যা কি? না, জোট এখনো হয় নাই। যেটা হয় নাই সেটা আমি কেন এখন মানে যে জিনিসটা হয় নাই সেটা আমি কেন বলবো হয়েছে। কিন্তু একেবারে তিনজন বিএনপির সাথে আমাদের আলোচনা, 3 জন শীর্ষ নেতা, আমাদের আরো বেশ কয়েকটা আসনে ফাঁকা আছে। 3 আসনে আমাদের যে 3 জনকে কাউন্ট করা হয় বিশেষ করে ওই 3টা আসনে এখনো বিএনপি প্রার্থী দেয়নি।
তার মানে আমরা ধরে নিচ্ছি বিএনপির সাথে বিএনপির সাথে আমাদের যে সম্পর্ক খারাপ বা ধরেন যে আমাদের সম্পর্ক একবারে নেতিবাচক না এমন না, কিন্তু বিএনপির সাথে আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করছি, যুগপৎ আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। এমনকি 5ই আগস্টের পরেও বিএনপির সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক, অন্যান্য দলগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক। তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে যে বিএনপির সাথে যদি জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করি সেটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি রয়েছে, বিএনপি আসলে আমাদের সম্মানজনক যে সমঝোতা বা মর্যাদা সেটা কতটুকু নিশ্চিত করতে পারবে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে চলমান রয়েছে। এবং বিএনপির যে জাতীয় সরকার গঠনের যে একটা ঘোষণা ইতিমধ্যে দিয়েছে, এই জাতীয় সরকারের রূপরেখাটা কি হবে, ফর্মুলাটা কি হবে, এখানে গণ অধিকারকে নিয়ে বিএনপির ধারণাটা কি, চিন্তাটা কি আছে না, যে প্রত্যেকটা দলকে নিয়ে সবগুলো হিসাব নিকাশ করে সামনের দিকে এগোবেন। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফুর কাছে। শরীফুজ্জামান শরীফ, এই যে নতুন জোট, একটা নতুন ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, নতুন দলগুলো, বিশেষ করে নতুন দলও বলা যাবে না, গণ অধিকার পরিষদ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, এবি পার্টিও ছিলেন, বিশেষ করে জুলাই আন্দোলনে তাদের ভূমিকা তো অনস্বীকার্য। এবি পার্টি মঞ্জুর চেয়ারম্যান যখন এই ঘোষণা দিলেন যে নতুন দলগুলো নিয়ে একটা নতুন জোট করবে, বিএনপি জামায়াতের বাইরে সে নতুন জোটের এই সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? বাংলাদেশের ইতিহাসও কি বলে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। নির্বাচন সামনে আসলে সব থেকে বেশি আলোচনায় আসে যে নতুন জোট এবং সেই জোটে কারা কারা অংশগ্রহণ করছে, কারা কারা যাচ্ছে। এবারের নির্বাচনকে ঘিরেও সেই আলোচনাটা হচ্ছে। আমাদের কন্টেম্পোরারি হিস্ট্রি অথবা আমাদের অনেক পেছনের ঘটনাগুলো, আমাদের এখানে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ইতিহাস অনেক পুরনো। শুধু আমাদের এখানে না, আমাদের এই সাবকন্টিনেন্টেও নির্বাচনে জোটবদ্ধ হওয়া এটি একটা রাজনৈতিক কৌশলের অংশ। দুইটা কারণে জোটটা হয়। একটা হচ্ছে যে আদর্শিক একটা দীর্ঘমেয়াদী আদর্শকে এস্টাবলিশ করার জন্য একটা জোট, আবার কখনো কখনো নির্বাচনী জোট, এবং নির্বাচনী জোটটা সাধারণত সাস্টেনেবল হয় না, নির্বাচনের পরে সেই জোটগুলো ভেঙে যায়। আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে দেখবেন সেখানে বামফ্রন্ট নামে একটা জোট আছে এবং তারা প্রায় 34 বছর একসঙ্গে পাওয়ার হোল্ড করেছে, আবার তারা এখন পর্যন্ত সেই জোটে আছে। একটা আদর্শ নির্ভরতা। আমাদের এখানে বামপন্থীদের একটা জোট আছে, আবার ইসলামপন্থীদের ইসলামী ঐক্য জোট নামেও একটা জোট আছে। জোট করা খারাপ কিছু না, কিন্তু এই জোটের ভেতর থেকে আপনি পাবলিকের যে এক্সপেকটেশন, পাবলিকের যে প্রত্যাশা, সেটি কতটুকু বাস্তবায়িত করছেন আপনার কর্মসূচির মধ্য দিয়ে, এটি ইম্পর্টেন্ট। আমরা আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন আপনি যদি আমাকে বলেন, আমি বিশ্বাস করব না। আমাদের এখানে কোনো পরিবর্তন হয়নি, আচরণের কোনো পরিবর্তন হয়নি, দম্ভের পরিবর্তন হয়নি, নির্বাচনকে কুক্ষিগত করার যে প্রচেষ্টা তার পরিবর্তন হয়নি, শুধুমাত্র ব্যক্তির কতগুলো পরিবর্তন হয়েছে। তবে ইতিবাচক দিক হচ্ছে যে তুলনামূলকভাবে নতুন কয়েকটি রাজনৈতিক দল তারা এক ধরনের প্রত্যাশার কথা বলছেন, অঙ্গীকারের কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বপ্নটা কতটুকু বাস্তবায়িত করতে পারবে প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে দেখতে পাবো। যদিও কেউকে আমরা তাদের অবস্থানটা পরিবর্তন করতে দেখছি। জুলাই অভ্যুত্থানের পরে এনসিপির একটা বক্তব্য ছিল, গত কয়েকদিন ধরে দেখছি যে এনসিপি বিএনপির সঙ্গে একটা জোট করতে পারে, অথবা এনসিপির থেকে পেছনে যারা আছেন অথবা ছাত্র প্রতিনিধি যারা সরকারে আছেন তারাও বিএনপির সঙ্গে মিলে একটা জোটের দিকে যেতে পারেন। আবার এদের কাছ থেকে কিন্তু আমরা 6 মাস 8 মাস 1 বছর আগে যে কথাটা শুনেছিলাম যে আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি, বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য না, এবং এই কথাটি বলে তারা বিএনপির কিন্তু অনেক অ্যাক্টিভিটির তারা ক্রিটিক করেছেন। তো এখন যদি তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয় তাহলে ধরে নিতে হবে যে রাজনীতিতে আসলে সুবিধাবাদের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি মনে করি যে আদর্শের রাজনীতিতে শেষ কথা আছে, কিন্তু সুবিধাবাদের রাজনীতিতে শেষ কথা নেই। তো আদর্শের রাজনীতি যদি আমি বলি, আদর্শের রাজনীতি কোন দলগুলোতে দেখেছেন আপনি? আদর্শের রাজনীতির জায়গাটায় এটি আমাদের অবজারভেশন, এক ধরনের পাবলিকের অবজারভেশন। আপনি যদি দেখেন যে এখানে যে বামপন্থীদের যে জোটটা আছে, এর আগে বা তার আগে 18 নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, তারপরে নির্বাচনে ভাগাভাগি হয়েছে,
আমাদের এখানকার বামপন্থীদের অনেকেই সরকারের সাথে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আবার বামপন্থীদের যে জোটটা আছে, বাম গণতান্ত্রিক জোট, আপনি খেয়াল করবেন যে তারা অন্তত মানুষের কল্যাণের যে রাজনীতিটা, তার শক্তি সামর্থ্য ছোট হতে পারে, কিন্তু সুবিধাবাদের যে জায়গাটা, সুবিধা গ্রহণ করার যে জায়গাটা, সেই জায়গাটা তাদের পক্ষে গ্রহণ করাটা সহজ ছিল, যায়নি। সেক্ষেত্রে রাশেদ খান, মেনন, হাসানুল হক, আমি তাদের অংশটা বললাম, তারা তাদের বিষয়টা কি বলবো, তাদের যে স্খলনটা, এর বাইরে আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন, মুজাহিদুল ইসলাম সেলিমের পক্ষে বাংলাদেশের মন্ত্রী হওয়া সহজ ছিল। আওয়ামী লীগে গিয়ে আওয়ামী লীগের সাথে রাশেদ খান মেননের মতন বা হাসানুল হক ইনুর মতন সিপিবির একটা রাজনৈতিক হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটাকে সে একপাশে রেখে যদি তিনিও যেতেন তাহলে পেতেন। হ্যাঁ, তার মানে কি জেলে গেলে পেতেন, নাকি দর কষাকষিতে হয়নি সেজন্য যায়নি? তারা নীতিগতভাবে, এবং আপনাকে আমি এবারও এনশিওর করে বলতে পারি যে তারা তাদের যে আদর্শিক যে জোটটা অনেকদিন ধরে প্র্যাকটিসটা করছেন, সেই জায়গা থেকে তারা সরবেন না, সেই জায়গা থেকে সরবেন না। এই দলগুলো ঐতিহ্যবাহী দল, বাংলাদেশের কিছু কিছু জায়গায় তাদের মোটামুটি সম্মানজনক ভোট পাওয়ার মতন অবস্থা আছে, কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাইফুল হক না, উনি তো মনে হয় না, উনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করে। আমি সিপিবির কথা বলছি, সিপিবির কথা বলছি। সম্ভবত আমি যতটুকু জানি যে তারা এই ধরনের আসন নিয়ে সমঝোতা করে বা এই ধরনের জায়গাটায় জোটের জায়গায় যাবেন না। তবে জোটবদ্ধ যারা হচ্ছে, ওই নবীন দল, নতুন দল, তারা যে সবাই যে অনৈতিক কারণে জোটবদ্ধ হচ্ছে, আমি সেটি মনে করি না। আপনার একটা স্পিরিট আছে। ধন্যবাদ। একটা প্রশ্ন চলে যাচ্ছে, এস্টাবলিশ করার জন্য আপনি জোট করতে পারেন। যে শরীফে একটা প্রশ্ন চলে যাচ্ছে, সেটা হচ্ছে এবার জোট করলেও একটা সুযোগ ছিল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারা নৌকা প্রতীক পেয়েছিলেন, যদিও তারা অন্য দল করতেন, কিন্তু এইবারের জোটে কিন্তু প্রতীক তো পাবেন না। যেমন মনে বিএনপির ধানের শীষ পাবে না, জামায়াতের দাড়িপাল্লা পাবে না। সেই ক্ষেত্রে আসলে জিতে আসাটা আসনগুলো থেকে কতটা সহজ হবে? আমি একেবারে স্পষ্ট করে বলি যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে অন্যায়ভাবে। ইলেকশনের যে মেইন স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টি। ভোটের সময় পলিটিক্যাল পার্টি কি ধরনের আচরণ করবে, এটা তাদের সাথে আলোচনা ছাড়া ইলেকশন কমিশনের এটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তারপরে তারা করেছে। কেন করেছে? এটা করা হয়েছে কতগুলো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। প্রথমত, বিএনপির নেতৃত্বে আপনি যদি খেয়াল করেন, ফারুক ভাইও বললেন যে এখানে দুটো রাজনৈতিক দল তাদের একটা জোট গঠন করার চেষ্টা করছে। তার মধ্যে জামাত একটা জোট গঠনের চেষ্টা করছে, বিএনপি একটা চেষ্টা করছে। জামাতের বক্তব্যটা হচ্ছে যে আমরা আসন সমঝোতা করব, কিন্তু জোট গঠন করব না। অর্থ হলো যে আসনে তাদের সমমনা যারা আছে তাদেরকে আসন ছেড়ে দিবে, তারা তাদের প্রতীকে নির্বাচন করবে, জামাত তাদেরকে ভোট দিবে। কিন্তু বিএনপির এই জায়গাটায় আমরা কিন্তু এই ধরনের বক্তব্য শুনিনি। তার অর্থ হলো যে তার আগেরও নির্বাচনে জোটের প্রতীকে নির্বাচন করার হিস্ট্রি 18তেও আছে। জামাতের নেতারা কিন্তু দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করেছিল, ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিল, ধানের শীষ মার্কায়। এবার এই কৌশলটা নেওয়া হয়েছে, আমি আমার অবজারভেশনে দেখি যে খুব পরিকল্পিতভাবে, এবং বিএনপি অনেকটা বিষয়টিকে গুরুত্ব অনুধাবন করেনি, প্রপার টাইমে তারা রিয়্যাক্ট করেনি, এবং এই সুযোগে সম্ভবত জামাতকে একটা সুবিধা দেওয়ার জন্য, আমি স্পেসিফিক বলি, জামাতকে একটা সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং ইলেকশন কমিশন এটি হচ্ছে বাংলাদেশে 4টি মার্কা আছে, জনপ্রিয় মার্কা, আপনি স্বীকার করেন বা না করেন, ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা এবং কোন কোন জায়গায় লাঙ্গল। লাঙ্গলের কতগুলো স্পেসিফিক পকেট আছে। এক্ষেত্রে জামায়াত কি তার দাড়িপাল্লা দিয়ে তো নির্বাচন করতে পারবে? আমি এই যে 4টা মার্কার কথা বলছি, এই 4টা মার্কায় আপনি যখন ব্যালটে যাবেন, এখানে এই যে 4টা মার্কা, ব্যালটে যদি কোনো একটা আসনে তাদের প্রার্থী নেই, কিন্তু ভুলক্রমে ব্যালটে ছাপা পড়ে গেছে ধানের শীষ মার্কা, আপনি সারাদিন পরে দেখবেন সেখানে ধানের শীষে 40,000 ভোট পড়েছে, ধানের শীষ মার্কায় প্রার্থী নেই, কিন্তু ভুলক্রমে ব্যালট। এটি হচ্ছে মার্কা বা প্রতীকের জনপ্রিয়তা। যেখানে একটা আসনে আমি রাজনৈতিক দলগুলোর শক্তি সামর্থ্য সবার এক ধরনের না, এটা কিন্তু বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। মর্যাদার জায়গায় সবাই সমান, কিন্তু শক্তি সামর্থ্যের একটা দুর্বলতা আছে। সমর্থক গোষ্ঠীর একটা
সীমাবদ্ধতা কম বেশি আছে। একটা ব্যালটে যখন একজন প্রার্থী গিয়ে দেখবেন যে আমাদের জুনায়েদ সাকি ভাই তার যে মাথাল প্রতীকটা, ধরেন যে তিনি একটি আসনে বিএনপি সমর্থিত জোট হিসাবে প্রার্থী হয়েছেন, সুতরাং সেখানে কিন্তু ধানের শীষ প্রতীকটা থাকছে না, সাকি ভাইকে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। সেখানে নৌকা থাকছে না, সেখানে দাড়িপাল্লা থাকছে অথবা লাঙ্গল থাকছে। ফলে যে ভোটাররা ধানের শীষ জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণে ধানের শীষে ভোট দিত, তিনি গিয়ে যখন দেখছেন তার যে ওয়েল নোন যে প্রতীকগুলো, সেই প্রতীকগুলোর মধ্যে প্রথমে আছে দাড়িপাল্লা, স্বাভাবিকভাবে একটা বড় ভোট সেখানে চলে যাবে। এবং দাড়িপাল্লা এবং ধানের শীষের দীর্ঘদিনের একসাথে রাজনীতি করার কারণে একটা মনস্তাত্ত্বিক সংযোগ উভয়ের মধ্যে আছে। তিনি সাকিব ভাইকে পার্সোনালি হয়তো পছন্দ করেন, কিন্তু সাকিব ভাইয়ের প্রতীক যে ওই মাথাল, এটি তিনি জানেন না। সুতরাং নির্বাচনী প্রচারণা তো অবশ্যই সবাই চালাবে, কিন্তু এটি বাস্তবতা হচ্ছে, আমি 18 সালের নির্বাচনে নিজের অভিজ্ঞতা, আমি প্রার্থী ছিলাম, নিজের অভিজ্ঞতা থেকে বলি, যে সময়ের মধ্যে যে সময়টি নির্ধারণ করে দেওয়া হয় আসলে ডোর টু ডোর, মানুষ টু মানুষ, এই পর্যন্ত পৌঁছানো। আমি একটু আসবো পরে আবার। ফারুক হাসান, আপনি কি মনে করেন আসলে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, বেশ করে আপনাদের মার্কা তো ট্রাক নিশ্চয়ই, তো সেই ট্রাক নিয়ে কতটা সফল হবেন বলে মনে হয়? যে এখানে বলা হচ্ছে ধানের শীষ আর দাড়িপাল্লা এখন সবচেয়ে বড় প্রাধান্য পাচ্ছে প্রতীকের দিক থেকে, সেখানে তো আপনি ট্রাক নিয়ে কতটুকু এগোতে পারবেন? হ্যাঁ, ক্লিয়ার। আসলে দেখেন, শরীফ ভাই যে যুক্তিগুলো দিয়েছেন, এই যুক্তিগুলো আমারও একবারে তার সাথে আমি শতভাগ একমত। নির্বাচন কমিশন আসলে এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রসিডিউর বা পদ্ধতি অনুসরণ করেছে, এটা সঠিক পদ্ধতি হয় নাই। কারণ নির্বাচন কমিশনের প্রধানতম অংশীজন বা অংশীদার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলোচনা ব্যতিরেকে নির্বাচন কমিশন এ ধরনের একটা সিদ্ধান্ত কখনোই চাপিয়ে দিতে পারে না। এটা নির্বাচন কমিশন নৈতিকভাবে তারা তাদের জায়গাটা হারিয়েছেন। এবার আসেন সরকারের যে সিদ্ধান্ত যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে জোট গঠন করলেও, আমরা গণ অধিকার পরিষদ ব্যক্তিগতভাবে মানে দলীয়গতভাবে আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করি আমরা একটা নতুন দল করেছি, আমাদের দলটাকে দেশব্যাপী আমরা ছড়িয়ে দিয়েছি এবং আমরা চাই আমাদের দলের প্রতীকে নির্বাচন করতে। এতে আমি বিজয়ী হলাম কি হলাম না সেটা বড় বিষয় নয়, বড় বিষয় আমার মার্কা আমি জনগণের কাছে নিয়ে গেলাম বা পৌঁছাতে পারলাম। এখন আপনাকে বুঝতে হবে, যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে একটা ওয়ার্ম আপ করতে হয়, একটা পদ্ধতি অনুসরণ করে ওই সিদ্ধান্তটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন, এবার দীর্ঘদিন ধরে কেয়ারটেকার সরকারের যে একটি অমীমাংসিত সিদ্ধান্ত হাইকোর্টে পেন্ডিং ছিল, কয়েকদিন আগে হাইকোর্টে সেটা কিন্তু চূড়ান্ত জাজমেন্টে আসছে। হাইকোর্ট রায় দিয়েছেন আগামী নির্বাচন কেয়ারটেকার পদ্ধতি অনুসরণ করেই হবে, তবে সেটা এই নির্বাচনের পরের নির্বাচন থেকে ইমপ্লিমেন্ট হবে। চতুর্দশ, তার মানে ত্রয়োদশ নির্বাচন কিন্তু কেয়ারটেকার আন্ডারে হচ্ছে না বাই হাইকোর্টের জাজমেন্ট বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এখন দেখেন, এক্ষেত্রে তো রাজনৈতিক দলেরই দায়ী। হ্যাঁ, দায়ী বলছি না আমি, এটা কেন দিয়েছে তার ভিন্ন প্রেক্ষাপট আছে, সেই আলোচনা করতে গেলে আলোচনাটা বিএনপি এবং জামায়াতের আইনজীবী তারাও তো দাবি দিয়েছেন যে চতুর্দশ থেকে এটাই তো বলছি ইমপ্লিমেন্ট হয়। হ্যাঁ, এটা কেন দিল? কারণ এই যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে সামগ্রিক পরিস্থিতি প্রেক্ষাপট, এখন যদি এই ইন্টারিম সরকারকে আমরা হটিয়ে এখানে একটা কেয়ারটেকার বসাতে যাই, এখানে অরাজকতা তৈরি হবে, হট্টগোল তৈরি হবে, নির্বাচন না হওয়ার আরেকটা সম্ভাবনা তৈরি হবে। তো কোনো দলই চাই না যে নির্বাচন না হোক, এরকম পরিস্থিতি তৈরি হবে, এটা তো কেউ প্রত্যাশা করে না। তার মানে এটা বাস্তবতা, আমাদের বাস্তবতা মেনেই আমরা কিন্তু সকল পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন দেখেন, নির্বাচন কমিশন একটা মহৎ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা কিন্তু ভালো সিদ্ধান্ত যে আমি একটা দল করি, আমার দলের মার্কা নির্বাচন করে গর্বের বিষয় ভাই, ঠিক না? কিন্তু আপনি যদি এই আইনটা এভাবে করতেন যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এটা একটা সংস্কারের অংশ এবং এটা হওয়া দরকার, প্রত্যেকটা রাজনৈতিক দল ইজ্জত সম্মানের সহিত যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কোনো দলের উপরে ডিপেন্ডেন্ট কিংবা তাকিয়ে থেকে নির্বাচনে যাতে যেতে না হয়, এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে এটা আমরা আগামী 5 বছর অর্থাৎ চতুর্দশ সংসদ থেকে এটা বাস্তবায়ন করব। তাহলে কি হতো? প্রত্যেকটা রাজনৈতিক দল এখন থেকে প্রস্তুতি নিত, যারা মনে করতো যে আমি আমার দল করি, আমার দলের মার্কায় নির্বাচন করবো, তার মানে আমাকে এই 5 বছর প্রস্তুতি নিতে হবে, ওয়ার্ম আপ করতে হবে, প্রিপারেশন নিতে হবে, জনগণের কাছে আমার মার্কাকে পৌঁছাতে হবে। আর কোনো দল যদি মনে করে যে না ভাই আমার সম্ভাবনা নাই, শক্তি নাই, আমি পারবো না, তার থেকে সেই দল সিদ্ধান্ত নিবে তাহলে যে আমার এইসব ওই ছাতা মাথা বাদ দিয়ে
আমি ডিরেক্ট ভাই হয় ধানের শীষ এই আইনের বিরুদ্ধে তো সক্তভাবে রাজনৈতিক দলগুলো দাঁড়ায়নি, না দাঁড়াইছি সবাই মোটামুটি যে প্রসিডিউর যদি বলে একেবারে হালকাভাবে দাঁড়িয়েছে না, এখন একেবারে যে জোরালো যেটা দাঁড়ানোর কথা সেটা দাঁড়ানোর বিষয়টা দেখেন। জি, চাইলে যমুনার সামনে গিয়ে হাঙ্গামা দাঙ্গামা করা যায়, আন্দোলন সংগ্রাম করে সরকারকে বেকায়দায় ফেলা যায়। এখন আমরা আসলে সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, আমরা বলেছি যে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, সরকারকে সাপোর্ট দিতে চাই, সরকারকে সেই সহযোগিতা নেওয়ার মানসিকতা সরকারের মধ্যে থাকতে হবে। আমরা একটা নির্বাচন চাই, সরকার যাতে ভালো নির্বাচন উপহার দিতে পারে, এই জন্য আমরা সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ধন্যবাদ আসলে।